নমস্কার। আজ 12 এপ্রিল 2026 রবিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ এই বছরের শেষ রবিবার। বিকেলবেলা ছাদে এলাম। সারাদিন আর আপনাদের সঙ্গে কোনো কথা হয়ে উঠতে পারেনি। তার কারণ আজকে সারাদিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কারণ যেহেতু আজ বছরের শেষ রবিবার, সেই জন্য ঠিক করেছিলাম যে আজকে যে ঘরবাড়ির যে বাকি অংশগুলো পরিষ্কার করা বাকি ছিল, আজকে সেগুলো পরিষ্কার করে ফেলব। এমনিতেই আমি প্রত্যেক উইকেন্ডে এই ঘরবাড়ি পরিষ্কার করি, কিন্তু যেহেতু একটা নতুন বছরকে স্বাগত জানাতে হবে, তাই মনে হলো একটু বিশেষ প্রস্তুতি তো থাকা দরকার। সমস্ত কাজকর্ম শেষ করে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু জিরিয়ে নিয়ে এলাম ছাদে, কারণ গাছগুলোকে জল দিতে হবে। দুপুরে একবার এসছিলাম ছাদে, তখন দেখলাম প্রচণ্ড রোদ উঠেছে, আর গাছগুলো সেই রোদের ভারে একেবারে নুয়ে পড়েছে। ছাদে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা অন্যরকম শব্দ পেলাম। সামনে গিয়ে দেখলাম যে দলে দলে পুণ্যার্থীরা যাচ্ছেন বাগ কাঁধে বড় কাছারিতে। আমাদের বাড়ি থেকে বড় কাছারি খুব একটা দূর না। বড় কাছারি এই নামটা হয়তো অনেকেই শুনেছেন। এটি একটি বিখ্যাত শিব মন্দির দক্ষিণ 24 পরগনায়। আমার যদিও আজ অবধি কখনো যাওয়া হয়ে ওঠেনি। একবার কাজের সূত্রে আমি এর সামনে দিয়ে একবার গেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে যাওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু কালকে নীল ষষ্ঠী, সেই জন্য আজ দলে দলে লোকজন যাচ্ছেন। প্রচুর লোকজন, যে এত লোকজন যে বড় কাছারি যায় সেটা আমি শ্রাবণ মাসে দেখেছিলাম, কিন্তু চৈত্র মাসেও যে এত লোকজন যায় সেটা আমার জানা ছিল না। সাধারণত আমাদের ছোটোবেলায় চৈত্র মাস পড়লে পরেই দেখতাম বাড়িতে বাড়িতে গাজনে সন্ন্যাসীরা আসতেন ভিক্ষা নিতে। একটা পরিচিত স্বর প্রায়ই শোনা যেত, ঢাকের বোলের সঙ্গে সঙ্গে বাবা তারকনাথে চরণে সেবা লাগি বাবা মহাদেব বলে তারা ভিক্ষা চাইতেন। কিন্তু এখন আর সেটা দেখা যায় না। এবং সেই সঙ্গে সঙ্গে কিছু লোক বেরোতেন যারা সংসেজে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে আসতেন। তো সেটাও দেখলাম না সারা চৈত্র মাস জুড়ে, সেটাও সেটারও দেখা পেলাম না। আগামীকাল শুনেছি নীলষষ্ঠীর দিন ওই কালীঘাটে যে নকুলেশ্বর শিবতলা আছে, সেখানে সঙের মেলা বসে। কিন্তু ইচ্ছে ছিল যাব, কিন্তু যাওয়া হয়ে উঠবে না। কারণ খোঁজ নিয়ে জানলাম যে যে সময়টিতে ওটা হয় তখন আমার অফিস চলবে। কাল সোমবার ফুল ফ্লেজেড অফিস। আর এই দেখুন কত লোক যাচ্ছে। এরা আবার সঙ্গে এক শিবাজি মহারাজের একটা মডেলও নিয়ে যাচ্ছেন। শিবাজি মহারাজ যে কী করে এর সঙ্গে জুড়ে গেলেন জানি না। আমি এমন কিছু দলকে দেখলাম যাদের নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে, অর্থাৎ এরা হয়তো পাড়ার কোনো ক্লাবের থেকে যাচ্ছেন। প্রচুর পরিবারকেও আমি একসঙ্গে যেতে দেখলাম। দেখে বেশ ভালো লাগলো যে কোথাও না কোথাও আমরা যতই মনে করি না কেন যে আমাদের বাঙালি সংস্কৃতি বা বাঙালি যেটা রীতিনীতি রেওয়াজ যেটা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটা একেবারেই পুরোপুরিভাবে কিন্তু হারিয়ে যায়নি। আজকের এই যাত্রাটা তারই একটা প্রমাণ। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি একটা বিশেষ ধর্মকে প্রাধান্য দিচ্ছি, বা সোজা কথা সোজা সাপটাভাবে বলতে গেলে আমি হিন্দু ধর্মকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু সেটা নয়। এটা আমাদের বাঙালিদের একটা সংস্কৃতির একটা অঙ্গ ছিল। চড়কের মেলা, গাজনের মেলা, এইসব আগে বাড়িতে বাড়িতে আমি দেখতাম। আর একটা জিনিসও আসতো এই সময়, সেটা হচ্ছে তেল ঠাকুর। তেল ঠাকুরটা আর কিছু না, একটা লম্বা কাঠের মতো, অনেকে সেটাকে চড়কের গাছও বলেন। এটা সারা বছর কোনো জলে বা স্থানীয় কোনো যেখান থেকে এটা বেরোয় সেই কোনো মন্দির বা পাড়ার কোনো পুকুরে সেটা ডোবানো থাকে। চৈত্র মাসের শুরুতে এটা জল থেকে তোলা হয় এবং সমস্ত চৈত্র মাস এটাকে পুজো করা হয়, লোকের বাড়িতে বাড়িতে ঘোরানো হয়। যখন এটা কোনো গৃহস্থের বাড়িতে আসে, নিয়মটা এরকম ছিল যে যিনি সন্ন্যাসী তাকে একটা সিধে দিতে হতো, আর ওই কাঠের মধ্যে তেল ঢেলে দিতে হতো। আমি আমার দিদাকে এটা করতে দেখেছি। আমরা এটাকে বলতাম তেল ঠাকুর। কে কী বলেন আমি জানি না, আমার ঠিক জানা নেই। পরে শুনেছি এটাকে বলে চড়কের গাছ। আমাদের এখানে ভবানীপুরে যে পদ্মপুকুর আছে, ওখান থেকেও বলে চড়কের গাছ তোলা হয়। আমি কোনোদিনও যদিও দেখিনি, তবে ওখানে একটা আগে চড়কের মেলা বসতো, এখন আর বসে কিনা আমার জানা নেই। আমি যতক্ষণ ছাদে ছিলাম ততক্ষণ দেখলাম অগণিত এরকম পুণ্যার্থীরা যাচ্ছেন। ট্রাফিক তো চলছে ট্রাফিকের মতো, তারই মধ্যে ট্রাফিকের থেকে পাশ কাটিয়ে অতি সাবধানে এরা পথ চলছেন। এবং মুখে একটাই বাণী, ভোলে বাবা পার করেগা।
আর তার সঙ্গে সঙ্গে এখন মানে যারা আমাদের উঠতি জেনারেশন, তাদের তো মানে বিভিন্ন ধরনের ছড়া কেটে কেটে তারা চলছে, সেই ডিটেলে আমি আর গেলাম না। যাই হোক, দেখতে মন্দ লাগছিল না। আমাদের পরের জেনারেশনও যে এই সব রীতিনীতিতে বিশ্বাসী বা তারা এটা বিশ্বাস করে, সেটা দেখেও বেশ ভালো লাগলো। অনেকে হয়তো বলবেন যে ধর্মীয় আবেগ এদের মধ্যে একটুও নেই, মানলাম নেই, কিন্তু তা সত্ত্বেও তো এরা যাচ্ছেন। অনেক বয়স্ক লোককেও তো আমি যেতে দেখলাম। গলায় ওই সন্ন্যাসীর গাজনের সন্ন্যাসীরা যেমন একটা সাদা সুতোর একটা মালা পরেন, সেরকম মালা পরে রয়েছেন। আর এই দেখুন বাঁকের কত রকম ভেদ, এই বাঁকে আবার এলইডি আলো জ্বলছে। আর এরাও একটা ইউনিফর্মের মতন পরে যাচ্ছেন সবাই, যাতে কেউ দলছুট না হয়ে যেতে পারেন, বোধহয় সেই জন্যেই। অনেক বড় বড় প্রসেশন গেছিলো, সেগুলো আমি আর তুলতে পারিনি, কারণ সেটা রাস্তার অন্য দিক থেকে যাচ্ছিল। আমার বাড়ি থেকে সেটা তোলা সম্ভব ছিল না। কিন্তু দেখতে একটা জিনিস খুব ভালো লাগছিল, যে এখনও লোকের মধ্যে এই বিশ্বাসটুকু বেঁচে আছে যে ঈশ্বর আছেন, তাকে সেই মতো ডাকলে বিপদে আপদে তিনি আমাদের উদ্ধার করবেন। আর সামনে যে নতুন বছরটা আসছে, সেই বছরটাও আমাদের ভালো কাটবে। আপনাদের কারো কারো এই ধরনের চড়কের মেলা দেখার অভিজ্ঞতা হয়েছে কিনা জানাবেন। আমার চড়কের মেলা দেখার কোনো অভিজ্ঞতা সেরকম নেই। অনেক বছর আগে যখন আমি খুব ছোট ছিলাম, একবার আমার দিদার সঙ্গে এই নীলষষ্ঠীর দিনে আমি ওই নকুলেশ্বর তলায় গেছিলাম। তখন সেখানে আমি একটা এই সঙ্গের একটা প্রসেশন দেখেছিলাম। আমার খুব আবছাভাবে হলেও কিছুটা মনে আছে, তারপর আমি আর দেখিনি। আর এই দেখুন, এই ছেলেটি একা একাই চলেছে, হয় দলছুট হয়ে গেছে কিংবা একা একাই চলেছে। শ্রাবণ মাসে প্রচুর লোক যান, আর কিছু কিছু লোক আবার ফিরেও আসছেন। ওই দেখুন ম্যাটাডোরে করে কিছু কিছু লোক আবার ফিরেও আসছেন জল ঢেলে। আমার মনে হয় আজকে সারা রাত ধরেই এরকম পুণ্যার্থীরা যাবেন, কারণ কালকে নীলষষ্ঠী, কালকে তারা মহাদেবের মাথায় জল ঢালবেন। আমরাও বাড়িতে নীলষষ্ঠী পালন করি। আমাদের বাড়িতে যে মহাদেব আছে তাকে আমরা কালকে জল দেব, রোজই জল দিই, তবে কালকে নীলষষ্ঠী, সন্তানদের কল্যাণের জন্য বলে এই ব্রতটা করতে হয়। আমি আগে এটা করতাম না, কিন্তু তিন্নি হওয়ার পর থেকে আমার বাড়ি থেকে বলল যে এই নীলষষ্ঠীর ব্রতটা করতে, সেই জন্যই আমি এটা করি। একটু একটু করে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে, আবার তারপরেই একদল একদল করে চলে আসছে, দেখতে ভারী ভালো লাগছিল। এই দেখুন দলে দলে লোক আসছে, মানে বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে, বেশ জমকালো প্রসেশন করেও কেউ কেউ যাচ্ছে। কিন্তু কারোর মধ্যে কোনো মানে হই হট্টগোল সেরকম কেউ নেই, কারণ সবার লক্ষ্য একটাই, বাবার কাছে যাওয়া, বাবার মাথায় জল ঢালা। আর একটা জিনিস ভেবেও ভালো লাগলো যে এই প্রথাটা, এই যে এই সময় যে সন্ন্যাস নেওয়া, এই প্রথাটা আমাদের শহরের ছেলে মেয়েদের মধ্যেও এটা চালু আছে। চলুন, এখন রাত প্রায় 11টা বাজতে যায়, এখনও আমার বাড়ির সামনে দিয়ে অকাতরে পুণ্যার্থীরা চলেছেন বড় কাছারিতে। আমি যদিও বড় কাছারিতে কোনো দিনও যাইনি, তবে একবার যাওয়ার খুব ইচ্ছা আছে। এত লোক যখন যায় তখন নিশ্চয়ই সেখানে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস বা ভালোবাসা, যেটাই বলুন না কেন, সেটার একটা বিশাল জায়গা কিন্তু আছে। তো সেখানে একদিন যেতে হবে, আপনাদেরকেও আমি সঙ্গে নিয়ে যাব যেদিন যাব। আজ দুপুরবেলার দিকে একটা খবর পেয়ে মনটা একদমই খারাপ হয়ে গেল। আশা ভোসলে আর আমাদের মধ্যে নেই। প্রভাত প্রতিমী শিল্পী তার 92 বছরের একটা কর্মবহুল জীবনকে আজ শেষ করলেন, ইতি টানলেন। আমার মনে হয় যে এইসব ব্যক্তিত্বদের না ইচ্ছা মৃত্যু ঘটে। এরা যখন মনে করেন যে তাদের নতুন করে আমাদেরকে আর দেওয়ার কিছু নেই, বা তাদের নতুন করে আর কিছু দেওয়ার নেই, তখন হয়তো ভগবান তাদেরকে নিজেই নিজের কাছে টেনে নেন। সেটা আমি লতা মঙ্গেশকরের ক্ষেত্রেও দেখেছিলাম, আশাজির ক্ষেত্রেও দেখলাম। আশা ভোসলে এই নামটা তো, এনার গান তো সেই যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই এনার গানই শুনে আসছি, শুনে বড় হয়েছি, জ্ঞান হয়েছে, সঙ্গীতের প্রতি যে ভালোবাসা, সেটা সেই বোধটা জন্মেছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা শোনা উচিত কোনটা শোনা উচিত নয়, এইসব বোধগুলো তো এনাদের কাছ থেকেই পাওয়া। তাই আমার মনে হলো যে
কোথাও যেন একটা ইন্দ্রপতন ঘটল, একটা নক্ষত্র তারা খসে যাওয়া যেটাকে বলে, সেইটাই মনে হলো অনেকটা। যে ব্যক্তিত্ব তার 10 বছর বয়স থেকে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন এবং 1943 সাল থেকে টানা তিনি এই যাত্রাপথে কোথাও তিনি থেমে থাকেননি, কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি বা দমিয়ে রাখতে পারেনি। পারিবারিক প্রতিকূলতা, প্রতিদ্বন্দ্বিতা, যেখানে তার পরিবারের মধ্যে থেকেই প্রবল প্রতিদ্বন্দ্বিতা তিনি সম্মুখীন হয়েছিলেন তার বড় দিদির কাছ থেকে। কিন্তু পরবর্তীকালে আমি একটা ইন্টারভিউতে লতা মঙ্গেশকরকে বলতে শুনেছিলাম, শ্রদ্ধেয় শ্রী লতা মঙ্গেশকরকে বলতে শুনেছিলাম যে তিনি বলছেন যে আমি আর আশা, আমাদের দুজনের ঘরানাটাই অন্যরকম ছিল। ও যা গান গাইতো সেগুলো আমি ঠিকমতো গাইতে পারতাম না, বা আমি যে গানগুলো গাইছি বা গাইতাম সেটা আশাও পারতো না। তো তার পরবর্তীকালে আমরা দেখেছি যে দুজনে মিলে অজস্র মানে মনে রাখার মতো, জীবনে পথে কি বলবো, সঙ্গে নিয়ে চলার মতো অনেক সৃষ্টি আমাদেরকে তারা উপহার দিয়েছেন। আমাদের দুঃখে তারা সঙ্গী থেকেছেন তাদের গানের মাধ্যমে, আমাদের সুখের দিনগুলো তো ছেড়েই দিলাম। আজকে যখন আশাজি চলে গেলেন তখন একটা জিনিসই মনে হচ্ছিল যে এই ধরনের শিল্পী সত্তা কি আর কখনো আসবে? আমরা কি আমাদের জীবদ্দশায় আর দেখে যেতে পারবো? আমাদের পরবর্তী প্রজন্মকে এই ধরনের শিল্পীদের পাবে? সেটা কিন্তু একটা বিশাল একটা শূন্যতা তৈরি করে গেল। যদিও উনি গানের মধ্যে অনেক দিন ছিলেন না, কিন্তু তবুও তার প্রেজেন্সটাই একটা বড় কথা। আজকে সঙ্গীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও আমাদের মধ্যে নেই। আজ থেকে 3-4 বছর আগে আমরা তাকেও হারিয়েছি, কিন্তু তার সৃষ্টি তো আমাদের সঙ্গে রয়ে গেছে এবং সেটা থাকবেও। সাত ভাই চম্পার গান তো এখনও মারা তাদের বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য ব্যবহার করেন। সেই গান শুনে আজকের বাচ্চারাও ঘুমোতে যায়। সুতরাং আশাজিও থাকবেন। আমার একটা জিনিস, একটা ছোট্ট স্মৃতি খুব মনে পড়ছে। গুলজার স্যারের একটা ছবি ছিল ইজাজত বলে। সেই ছবিটা বোধহয় রিলিজ হয়েছিল মোস্ট প্রবলি 1986 সালে, 86 কি 87 সাল হবে। সেই সময় আমরা কলেজে পড়ি। আর তখন তো এখনকার মতো এরকম মানে মিউজিক রিলিজ বা এই জাতীয় কিছু হতো না। তখন আমরা গান শুনতাম ক্যাসেটে বা রেকর্ডে। তখন রেকর্ড না, তখন আমরা ক্যাসেটেই গান শুনি। এফএম তখনও সেইভাবে চালু হয়নি, এফএম চালুই হয়নি তখন। একবার বুধবার করে চিত্রহার হতো, বুধবার চিত্রহারে একবার দূরদর্শনে, আমি দূরদর্শনের কথা বলছি, সেই সময় ইজাজতের মানে ওই চিত্রহারের মধ্যে এরকম ছিল যে 2 বা 3টে নতুন সিনেমার গান দেখানো হতো, সেটাকে প্রমোটিং বা লঞ্চ করার জন্য। তখনকার দিনে মিউজিক লঞ্চিংটা ওইভাবেই হতো, এখনকার মতন নয়। তো তখন একদিন হঠাৎ এক বুধবার চিত্রহারে ইজাজত সিনেমাটার একটা গান শোনানো হলো বা দেখানো হলো আর কি, কতরা কতরা জিনে দো। এই গানটা শুনে, তার পিকচারাইজেশনটা দেখে মানে আমরা রীতিমতো পাগল হয়ে গেছিলাম, রাতের ঘুম চলে গেছিল আমাদের। রেখা নাসিরউদ্দিনের অসাধারণ অভিনয়, অসাধারণ সেই গানটার সঙ্গে তারা অভিনয় করেছিলেন। সেই সঙ্গে একটা অদ্ভুত সুন্দর নৈসর্গিক দৃশ্য যেটা গুলজার সাহেব ক্যামেরাবন্দি করেছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে রাহুল দেব বর্মনের মিউজিক, আর সেই সঙ্গে সঙ্গে আশাজির কণ্ঠ, মানে এই সমস্ত মিলেমিশে একটা অদ্ভুত পরিমণ্ডল তৈরি করেছিল, যেটা আমাদের কাছে এই ঘোরটা কাটাতে আমাদের কাছে অনেক দিন লেগেছিল। আমি উমরাও জান সিনেমাটা অনেক পরে দেখেছি, মানে যখন উমরাও জান রিলিজ করে তখন আমি বেশ ছোট। তখন হলে গিয়ে এই ধরনের সিনেমা দেখার মতো পারমিশন আমাদের দেওয়া হতো না। আমি উমরাও জানটা অনেক পরে দেখেছি। উমরাও জান দেখে, আর তখন উমরাও জানের যে লিরিক্স সেটা বুঝতেও আমার কিছুটা অসুবিধে হয়েছিল প্রথম, কিন্তু সুরটা ছিল অসাধারণ। পরে হয়তো বুঝেছিলাম, বহুবার সেই গান শুনেছি, কিন্তু ওই ইজাজতের ওই গানটা কিন্তু আমি আজও ভুলতে পারিনি। তো এই হচ্ছে আশা ভোসলে। আজ বহু বছর আগে ছদ্মবেশী সিনেমাতে উনি একটা গান গেয়েছিলেন, মোস্ট প্রবলি সেটা সুধীন দাশগুপ্তর সুরে, আরও দূরে চলো যাই ঘুরে আসি। আজ তিনি সত্যি অনেক দূরে চলে গেলেন, সেখান থেকে হয়তো ঘুরে উনি আর ফিরে আসবেন না আমাদের মধ্যে কখনো।
উনি ভালো থাকুন, ওনার স্মৃতি আমাদের মধ্যে অটুট থাকুক। যতদিন পৃথিবীতে গান থাকবে ততদিন আশা ভোসলে থাকবেন স্বমহিমায়। যতদিন ভারতীয় ফিল্ম সঙ্গীত থাকবে ততদিন উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃত অর্থেই নিজের যত্ন নেবেন। নমস্কার।